সেই ঘটনাগুলি যদি আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা আরও প্রফেশনালি হ্যান্ডেল করতো তাহলে অনেক ভালো হতো। বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি তো বলা যায়। সাম্প্রতিক পরিস্থিতি যদি বলি যে আপনাদের পরবর্তী স্টেপ কি এবং আপনারা এটাকে কীভাবে দেখছেন, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাতে যাচ্ছে না, এই বিষয়গুলো কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আসন্ন আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে এবং তারা অংশগ্রহণ করবে না বলে স্ট্রেট জানিয়ে দিয়েছে। কিন্তু এটা জানিয়ে দিয়েছে ঠিক আছে, যে সমস্ত ঘটনাগুলি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ঘটনাগুলি যদি আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা আরও প্রফেশনালি হ্যান্ডেল করতো তাহলে অনেক ভালো হতো। কারণ আমি এটা বলতে চাই যে এখানে মুস্তাফিজ ইস্যু এসেছে এবং আমাদের হাই কমিশনে ইন্ডিয়াতে অবস্থিত হাই কমিশনগুলিতে যেভাবে উগ্রবাদীরা হুমকি দিচ্ছিল, সব বিষয় নিয়ে যদি আইসিসিতে আমাদের এই ক্রিকেট বোর্ডের কর্তারা যদি অভিযোগগুলি দায়ের করতো, সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি সিদ্ধান্ত নিত যে বাংলাদেশের কী করণীয়। সেই জিনিসটা না করে আমরা সরাসরি বলেছি যে ভারতে খেলবো না এবং আমরা একটি ভেন্যু দাবি করেছি শ্রীলঙ্কাতে। ঠিক আছে, যে পরিপ্রেক্ষিতে আমরা দাবি করেছি এটা ঠিক আছে, মুস্তাফিজকে যেভাবে অপমান করছে এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাকর বিষয় এবং আমাদেরকে তারা অনেক লজ্জা দিয়েছে এবং তারা মানে কাপুরুষতার সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল মুস্তাফিজের বিষয়টা নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি। আমরা এটা খেলতে পারতাম যদি প্রফেশনালি হ্যান্ডেল করতাম এবং ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটি শব্দ আছে, সেই ডিপ্লোমেসিতে আমরা ধরা খেয়েছি। আমরা যদি এই ডিপ্লোমেসিতে আরও প্রফেশনালিতে হ্যান্ডেল করতাম তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেন্যুটা দিয়ে দিত, কিন্তু সেটাতে না যে আমরা এলোপাথারি সিদ্ধান্ত নিয়েছি। এবং একটি জিনিস আমি বলবো, এই যে ক্রিকেট বোর্ড যে বোর্ডটা এখন আছে সেই বোর্ডটা কিভাবে নির্বাচিত হয়ে এসেছে আপনারা জানেন। গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং অবৈধ এবং হস্তক্ষেপ করে এই নির্বাচনটা সংগঠিত হয়েছিল। এবং এই নির্বাচনে আল্লাহর রহমত বরকত বলে কিছু থাকবে না, তারপরের দিনে আমি বলেছি। কারণ কোনো নির্বাচন যদি অবৈধভাবে হয় এবং অবৈধভাবে যদি বোর্ড ডিরেক্টররা নির্বাচিত হয়ে আসে, সেখানে কিন্তু তাদের ভালো সিদ্ধান্ত নেওয়া এবং ক্রিকেটের ভালোর জন্য তারা কিছু করতে পারবে বলে আমরা মনে করি না। সেটার প্রমাণ কিন্তু আমরা এখন ধারাবাহিকভাবে দেখছি। এখানে চেইন অফ কমান্ড বলে বোর্ডে কিছু নেই, তারা একজন এক এক কথা বলে। দেখেন বিপিএল নিয়ে কি কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে, এখানে ফিক্সিং ইস্যু নিয়ে যারা ইতিপূর্বে জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেনি। উপরন্তু এই বিপিএলটা করে তারা কিন্তু ফিক্সিং ইস্যুতে স্বয়ং বোর্ডের কর্মকর্তারা জড়িত হয়ে গেছে। এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো? একেবারেই ভালো না। বাংলাদেশের ক্রিকেট আজকে তলানিতে চলে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য। তাছাড়া যে আমাদের লোকাল ক্রিকেট লিগ সেটাও কিন্তু হচ্ছে না। কিভাবে হচ্ছে আপনারা দেখেছেন, একটি টুর্নামেন্টের মতো নাম কস্তে খেলা চালু করছে, একবার এক সিদ্ধান্ত নিচ্ছে, একবার এই ক্লাবকে পয়েন্ট দিচ্ছে, আবার পয়েন্ট কেটে নিচ্ছে, বিভিন্ন রকম তালবাহানা। আসলে অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কার্পণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এসব জিনিসগুলি। এবং ক্রিকেটটাকে কোথায় নিয়ে গেছে তারা আজকে, আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে 5ই আগস্টের পরে যে নির্বাচনগুলি বাংলাদেশে হবে এটা শুধু ক্রিকেট বোর্ডেরই নয়, সমস্ত ক্রীড়া ফেডারেশনগুলি জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, যেটা এক্সাম্পল হয়ে থাকবে সারা জাতির কাছে। সেটার প্রতিফলন আমরা 5ই আগস্টের পরে এই যে ক্রিকেট বোর্ডের বা ফুটবল ফেডারেশন নির্বাচন আমরা দেখতে পাইনি। তো আমরা এখন চাই যে আমরা ভবিষ্যতে এই বোর্ডের কেউ থাকবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যে কিন্তু তারা অনেকে কয়েকজন পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, কয়েকজন করেছে এবং কয়েকজন কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে। এবং আলটিমেটলি এই বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে একটা কথা আছে এবং বোর্ড আশাবাদী যে ঢাকা প্রিমিয়ার লিগ হবে। আপনি তো ক্লাবের সাথে সংশ্লিষ্ট, আপনার কি মনে হয় যে ক্লাবগুলো এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে? অ্যাবসলিউটলি নট। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 12টা ক্লাব আছে প্রিমিয়ার ডিভিশনের, এর ভিতরে 9টি ক্লাবই না খেলার পক্ষে আছে। কারণ এই অবৈধ বোর্ডকে কোনোভাবেই তারা স্বীকৃতি দিবে না এবং তাদের যে কর্মকাণ্ড সেটা ক্লাব বিরোধী এবং ক্লাবের স্বার্থ বিরোধী। সেই ক্লাবগুলিকে কন্টিনিউয়াসলি তারা কিন্তু ইনসাল্ট করে চলেছে এবং এখনও করছে। তারা ক্লাবের প্রতি বিন্দুমাত্র রেসপেক্ট দেখায়নি এবং এই ক্লাবের মাধ্যমে, ঢাকার ক্লাবগুলির মাধ্যমে যে বাংলাদেশের ক্রিকেটার আজকের এই অবস্থান সেটাও তারা স্বীকার করছে না। এবং এই পরিস্থিতিতে আমাদের সমস্ত ক্লাবগুলি, বিশেষ করে মোহামেডান, আবাহনী থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাবই কিন্তু একত্রিত হয়েছে যে এইভাবে দেশের ক্রিকেট চলতে পারে না। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান এবং আমরা 3টি দাবি জানিয়েছিলাম, সেই 3টির যে কোনো একটি দাবি মেনে কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারতো, কিন্তু সেটাতেও কিন্তু যায়নি।
সেটাতে না যে উল্টো তারা মানে বিপথে গিয়েছে এবং হস্তক্ষেপ করে অবৈধভাবে এই বোর্ডের নির্বাচন করেছে এবং সেই যে অবৈধ বোর্ড এটার প্রতিফলনটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। ক্রিকেট কিন্তু তলানিতে যাচ্ছে এবং এটা থেকে ফিরে আসার জন্য আমাদের এখন প্রয়োজন এই বোর্ড ভেঙে একটি সুন্দর নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেই সুন্দর নির্বাচনের মাধ্যমে সবাই অংশগ্রহণ করবে, যারা কাউন্সিলররা যাকে পছন্দ করে তাদেরকে নির্বাচিত করবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে খেলার পরিবেশ, বোর্ডের কার্যক্রম এগুলি আবার স্বাভাবিক হয়ে আসবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও আমাদের দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আশা করছি আমরা। আপনাদের সম্মিলিত ক্লাব যে সংগঠন আছে সেটা কি আসলে হচ্ছে যে আবারও মানে দাবিতে সোচ্চার হবেন কিনা, কিংবা recently আপনাদের ডেফিনেটলি আমরা তো অলরেডি আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই অবৈধ বোর্ডের কার্যক্রম মানে বন্ধ না হবে, আর অর্থাৎ তারা এখান থেকে সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ফার্স্ট ডিভিশনের 8টি ক্লাব, একটু শেষ করি। ফার্স্ট ডিভিশনের 8টা ক্লাব তারা বর্জন করেছে, ওই ক্লাবগুলোর যারা ক্রিকেটার আছে তাদের নিয়ে আবার আজকে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ একটা শুরু হচ্ছে, মানে এইটাকে আপনি এটা সব কিছুই কিন্তু হাস্যকর বিষয়। এই জিনিসগুলি কিন্তু আমি বললাম না, তারা এখানে ম্যাক্সিমাম এলো ক্রীড়া সংগঠক না, তাদের ক্লাব চালানো বা কিভাবে একটা বোর্ড চালানো এগুলির যোগ্যতা ক্ষমতা তাদের আছে বলে এখন প্রশ্নবিদ্ধ আছে, আমার মনে হয় নাই। সুতরাং তারা এই ধরনের এক এক সময় এক এক ডিসিশন নিচ্ছে এবং তাদের ভিতরে চেইন অফ কমান্ড বলে কিছু নেই। তারা দেখেন তাদের এক একজন এক এক রকম কথা বলে, কেউ বলে যে তাদের ভিতরে অনেক দুর্নীতি হয়েছে এই এক বছরে, আবার কেউ বলে যে মানে উল্টাপাল্টা কথা, আরেকজন বলে যে খেলোয়াড়দের মানে যে সমস্ত আমরা সুযোগ সুবিধা দেয় সেগুলি আমরা কেটে নিব, মানে নানান ধরনের মানে উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। তো আমরা এটা থেকে দেশবাসী রক্ষা পেতে চাই এবং দেশবাসী চায় যে এই ক্রিকেটটাকে ভালোবাসে দেশের 18 কোটি মানুষ, এবং তারা যে এই 18 কোটি মানুষের যে প্রতিনিধিত্ব করছে সেটাই তারা ভুলে গেছে। তাদের ভিতরে সেই ধরনের কোনো বোধোদয় নেই যে আমরা কি প্রভাবটা পড়বে কিনা বিসিবিতে কিংবা পরবর্তী বিসিবির সময়টাতে। এটা আমি তো মনে করি এটা সময় কথা বলবে, কারণ হলো তারা যেভাবে নির্বাচিত হয়েছে তাতে তারা তাদের নিয়ে অস্তিত্ব নিয়ে কিন্তু তারা সন্ধিয়ান, এই সন্ধিয়ানটা কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি। দেখেন অনেকে চলে যাচ্ছে, অনেকে চলে যাবে, অনেকে পদত্যাগ করবে, বিভিন্ন রকমের ছলচাতুরি শুরু হয়ে গেছে। বিএনপি ক্ষমতা আসলে কি ক্রিকেট বোর্ড ভেঙে যাবে এমন একটা গুঞ্জন চলছে? না, আমরা তো যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে আমি বলি সেই প্রক্রিয়াটা তো কারো কাছেই গ্রহণযোগ্য নয়। এটা আদালতে বিচারাধীন আছে, আদালত এটা সিদ্ধান্ত নেবে। তবে আদালতে যেই অভিযোগগুলি দায়ের করা হয়েছে সেগুলিতে এই বোর্ড টিকবে বলে আমার মনে হয় না। ভাই আমার একটা জিনিস জানা দরকার ছিল, একটা মিনিট, সেটা হচ্ছে যে ক্রিকেট ডিপ্লোমেসির কথা আপনি শুরুতেই বলেছেন, যার দায়িত্বে এখন বোর্ড বা যিনি এখন বোর্ডের দায়িত্বে আছেন সহযোগী সভাপতি, উনি নিজেও একসময় এসিসি আইসিসি হয়ে কাজ করেছেন বিভিন্নভাবে। এরকম একটা লোকে থাকার পরও যখন এই ডিপ্লোমেসি ঘাটতিটা থাকে তখন ব্যর্থতাটা কার? ডেফিনেটলি সম্পূর্ণ বোর্ডের ব্যর্থতা, এবং বিশেষ করে আমরা সবসময় ক্রিকেট বোর্ডের সাকসেস ব্যর্থতাটা আমরা ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট থাকে তাকে দিয়ে থাকি। তো এখানে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে আইসিসি থেকে একজন স্বনামধন্য কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে, এখানে আইসিসিতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার আইসিসিতে তার হস্তক্ষেপ অনেক থাকবে, কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম। দেশের ক্রিকেটটা কিন্তু এখন নড়েবড়ে হয়ে গেছে।